আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। ফিরোজ তোহা। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণ ও রাজনীতিতে ফেরার সুযোগ নেই, বিএনপি নেতাদের হুঁশিয়ারি। ট্রাইব্যুনালে দলটির বিচারের পদক্ষেপ নেওয়া হয়েছে বললেন আইন উপদেষ্টা। অন্তর্বর্তী সরকার কঠিন সময় পার করছে জানালেন ধর্ম উপদেষ্টা। শাপলা চত্বরে গণহত্যা ধামাচাপা দেওয়ার চেষ্টা হয়েছিল, মন্তব্য শিক্ষা উপদেষ্টা। কেউ যেন সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করতে না পারে সে ব্যাপারে সতর্ক থাকতে আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি তারেক রহমানের আহ্বান। বিজয়া দশমীতে হিন্দু ধর্মাবলম্বীদের শুভেচ্ছা। শারদীয় দুর্গোৎসবের মহানবমীতে উৎসবের আমেজ, ষোড়শ উপাচারে পূজা অর্চনা, ভক্ত অনুরাগীদের। কাল বিজয়া দশমী, মণ্ডপে মণ্ডপে বিষাদের সুর। বিসিবি নির্বাচন নিয়ে তুল কালাম, ক্রিকেটের জন্য কালো অধ্যায়। মনোনয়নপত্র প্রত্যাহারের পর বললেন তামিম ইকবাল, সরে দাঁড়ালো আরও 16 ক্লাব। এবং অবরোধ কর্মসূচি প্রত্যাহার করায় স্বাভাবিক হচ্ছে খাগড়াছড়ির জনজীবন। 144 ধারা বহাল থাকলেও চলছে দূরপাল্লার বাস, খুলেছে দোকানপাট। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। জুলাই গণহত্যার বিচার ছাড়া কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের জাতীয় নির্বাচনে অংশগ্রহণ ও রাজনীতিতে ফেরার সুযোগ নেই বলে হুঁশিয়ার করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর এজেড জাহিদ হোসেন। দলের আরেক নেতা রুহুল কবির রিজভী অভিযোগ করেছেন, বিদেশে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করতে পতিত স্বৈরাচার দুর্গাপূজাকে কেন্দ্র করে নাশকতা ও বিশৃঙ্খলা সৃষ্টির ষড়যন্ত্র করছে। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। রিপোর্ট মনুল হাসানের। আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভায় যোগ দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এজেড জাহিদ হোসেন। প্রবীণদের প্রতি রাষ্ট্র, সমাজ ও পরিবারের দায়বদ্ধতার কথা তুলে ধরেন বক্তারা। পরে সাংবাদিকদের প্রশ্নের জবাব দিতে গিয়ে ডাক্তার জাহিদ বলেন, গণহত্যাকারী দল আওয়ামী লীগের কার্যক্রমের উপর নিষেধাজ্ঞা তুলে নেওয়া নিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমে দেয়া প্রধান উপদেষ্টার বক্তব্য মানুষের মনে নানা প্রশ্নের জন্ম দিয়েছে। মাননীয় প্রধান উপদেষ্টা যেটা বলেছেন তার মধ্যে যেটা মানুষের মধ্যে একটু, ইভেন আমার মধ্যেও এক ধরনের প্রশ্নবোধক চিহ্ন হয়েছে। 5ই আগস্ট উনি পালাতেন না। উনি যদি সত্যিকার অর্থে রাজনীতিবিদ হতেন তাহলে মাঠে থেকে রাজনীতি মোকাবেলা করতেন। গণহত্যার বিচার ও কৃতকর্মের জন্য ক্ষমা চাওয়ার আগ পর্যন্ত আওয়ামী লীগের রাজনীতিতে ফেরার সুযোগ নেই বলেও মনে করেন তিনি। কোন অবস্থাতে গণহত্যাকারী এবং গণদুশ্মন যারা ছিল, যারা গুম করেছে, যারা মানুষকে নির্বিচারে গুলি করে হত্যা করেছে, দেশের সম্পদ লুণ্ঠন করে পার করেছে, তারা গণদুশ্মন এবং তাদের নির্বাচন কেন, তাদের বিচার ছাড়া বা তাদের অনুসূচনা ছাড়া জনগণের কাছে ক্ষমা চাইতে হবে। এটা জনগণ সিদ্ধান্ত নেবে ক্ষমা করবে কি করবে না। এদিকে রাজধানীর পল্টনে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এ সময় তিনি বলেন, যে কোনো মূল্যে বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি ধরে রাখতে হবে। আজকে পাহাড়ে অশান্তি কেন, সারা দেশকে ওই দিকে দৃষ্টি নিবদ্ধ করা হলো কেন এই উৎসবের মুহূর্তে? এটা পরিকল্পিত। বাংলাদেশকে অস্থিতিশীল করার একটা জাতীয় আন্তর্জাতিক চক্রান্ত। যারা শেখ হাসিনার পতনকে মেনে নিতে পারেনি তারাই এই চক্রান্ত করে যাচ্ছে যে এই দুর্গাপূজার সময় এমন কিছু ঘটনা ঘটাতে হবে যাতে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট হয় বিদেশে। পতিত স্বৈরাচার যাতে ফিরে আসতে না পারে সে ব্যাপারে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান বিএনপির এই মুখপাত্র। মইনুল হাসান, এটিএন বাংলা, ঢাকা। আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ রয়েছে তা তুলে নেবার কোনো সম্ভাবনা নেই, বরং দল হিসেবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তাদের বিচারের পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। বরিশাল শহরের শঙ্কর মঠ পূজা মণ্ডপ পরিদর্শন করতে গিয়ে তিনি একথা বলেন। পাহাড়কে যারা অশান্ত করতে চায় তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান আইন উপদেষ্টা। আমাদের আন্তর্জাতিক অপরাধ আদালতে যে প্রসিকিউশন টিম আছে সেই টিমের পক্ষ থেকে সংগঠন হিসাবে আওয়ামী লীগের বিচার চাওয়ার
একটা পদক্ষেপ বরং নেওয়া হচ্ছে। কাজেই এই মানে নির্বাচনের আগে তো দূরের কথা, অদূর ভবিষ্যতে আমি আমার পর্যবেক্ষণ থেকে যেটুকু বুঝি আর কি, আমার ধারণা আওয়ামী লীগের কার্যক্রম এটা আপনার যে নিষিদ্ধ হয়েছে এটা উইথড্র হওয়ার কোনো সম্ভাবনা নাই। বিচারের দৃশ্যমান প্রক্রিয়া তো হয়েছে এবং আমরা আশা করছি এই আমাদের আগামী নির্বাচনের আগে আমরা কিছু কিছু বিচার কাজের কমপ্লিশন দেখে যেতে পারবো। অন্তর্বর্তী সরকার কঠিন সময় পার করছে বলে জানিয়েছেন ধর্ম উপদেষ্টা ডক্টর আ.ফ.ম. খালিদ হোসেন। প্রতিনিয়ত নতুন নতুন গোয়েন্দা রিপোর্ট আসছে বলেও জানান তিনি। সরকারি ঢাকা আলিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে উপদেষ্টা এসব কথা বলেন। এ সময় শিক্ষা উপদেষ্টা ডক্টর সি.আর. আবরার বলেন, অতীতে জঙ্গি নাটক সাজানো হতো, শাপলা চত্বরে গণহত্যা ধামাচাপা দেওয়ারও চেষ্টা হয়েছিল, এখন সময় এসেছে জবাবদিহিতার। মিজান শাহজাহানের রিপোর্ট। সরকারি আলিয়া মাদ্রাসার 246তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় অংশ নেন সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা। এ সময় ধর্ম উপদেষ্টা আ.ফ.ম. খালিদ হোসেন বলেন, নির্বাচন ফেব্রুয়ারিতেই হবে, তবে যাতে সংস্কারের সুযোগ নষ্ট না হয় সেজন্য চক্রান্তকারীদের ব্যাপারে সজাগ থাকার তাগিদ দেন তিনি। আগামী 2-3 দিন পর্যন্ত আমরা খুব ক্রিটিক্যাল জাংচার উই আর পাসিং, আমরা অত্যন্ত কঠিন মুহূর্ত পার করছি। রাত দিন আমাদের ঘুম নাই। সকালে একবার গোয়েন্দারা রিপোর্ট পাঠায়, রাতে আরেকটা পাঠায়। নিউ ইয়র্কে আমাদের যে প্রধান, ওনার সাথে গত রাতেও আমার কথা হয়েছে। সুযোগ সব সময় আসে না, একবার সুযোগ আসলে 54 বছর অপেক্ষা করতে হয়। আগামী দিনের এই সুযোগ যদি হাতছাড়া করে দেন, আমি জানি না এই সুযোগ আপনারা আগামী দিনে পেতে কতদিন লাগবে। উপদেষ্টা বলেন, রাজনীতিবিদরা ব্যক্তি স্বার্থে শিক্ষার্থীদের ব্যবহার করে, এজন্য ছাত্র রাজনীতির পক্ষে নন তিনি। এক ছাত্র আরেক গ্রুপের ছাত্রকে মেরে মাথার যে খুলি স্কাল এটা ভেঙে দিয়েছে, তারপরে ব্যান্ডেজ করে উপরে লেখা আছে হাত দিয়েন না, মাথায় হাট নাই, হাড্ডি নাই। শিক্ষা প্রতিষ্ঠানে স্টুডেন্ট পলিটিক্স নামের দুর্বৃত্তপনা বন্ধ করে দিতে হবে। অনুষ্ঠানে শিক্ষা উপদেষ্টা সি.আর. আবরার বলেন, অনাকাঙ্ক্ষিত হস্তক্ষেপে শিক্ষা প্রতিষ্ঠানে যোগ্য ব্যক্তিরা কাজের সুযোগ পেতেন না। এ সময় শাপলা চত্বরে হত্যাকাণ্ড নিয়ে তৎকালীন সরকারের কর্মকাণ্ডের তীব্র সমালোচনা করেন তিনি। শাপলা চত্বরে যে হত্যাযজ্ঞ হয়েছিল, সরকার সেটাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছিল এবং বুদ্ধিজীবীরা প্রায় সকলেই সেখানে নীরব সেখানে ছিলেন এবং তার মাধ্যমে ওই হত্যাযজ্ঞকে তারা প্রশ্রয় দিয়েছিলেন। ওকে যে ধামাচাপা দেওয়া যায় না এবং জবাবদিহিতা যে কোনো এক সময় করতে হবে, সেই জবাবদিহিতার সময় কিন্তু এখন এসছে। শিক্ষা মন্ত্রণালয়ের মাদ্রাসা ও কারিগরি বিভাগের সচিব রফিকুল ইসলাম বলেন, আলিয়া মাদ্রাসার সিলেবাস সমাজ ও রাষ্ট্রের শতভাগ চাহিদা পূরণ করতে পারছে না, এজন্য কোরআন ও হাদিসের বিষয়ে আরও গুরুত্ব দেওয়ার তাগিদ দেন তিনি। মিজান শাহজাহান, এটিএন বাংলা, ঢাকা। শারদীয় দুর্গাপূজা ও বিজয়া দশমী উপলক্ষে হিন্দু ধর্মাবলম্বী সবাইকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। গণমাধ্যমে পাঠানো বাণীতে তিনি বলেন, আবহমান কাল ধরে বাংলাদেশের বিভিন্ন ধর্মাবলম্বী মানুষ প্রতিটি গোষ্ঠী, গোত্র, সম্প্রদায় ব্যাপক উৎসাহ উদ্দীপনার সঙ্গে যার যার ধর্ম পালন করে আসছে। এটি বাংলাদেশে ঐতিহ্যগত ধর্মীয় সামাজিক মূল্যবোধ ও সংস্কৃতির সৌন্দর্য। বাংলাদেশের প্রতিটি নাগরিকের নিরাপত্তা বিধান করা রাষ্ট্রের দায়িত্ব। শারদীয় উৎসবকে ঘিরে ফ্যাসিবাদী শাসনামলের মতো কেউ যাতে কোনো রকম সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের মতো পরিস্থিতি সৃষ্টি করতে না পারে সে ব্যাপারে সতর্ক এবং সজাগ থাকার জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহ্বান জানান তিনি। হিন্দু সম্প্রদায়ের প্রতি তারেক রহমান আহ্বান জানান, উৎসাহ উদ্দীপনার সহকারে নিশ্চিন্তে নিরাপদে উৎসব আনন্দ উদযাপন করুন, সৌহার্দ্য সম্প্রীতির বার্তা ছড়িয়ে দিন। তিনি বলেন, বিএনপি বিশ্বাস করে ধর্ম যার যার, রাষ্ট্র সবার, ধর্ম যার যার, নিরাপত্তা পাবার অধিকার সবার। জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত সুইডেনের রাষ্ট্রদূত নিকোলাস উইক্স। জামায়াত আমিরের বসুন্ধরার কার্যালয়ে তাদের এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। বৈঠকে বাংলাদেশে বিরাজমান সার্বিক পরিস্থিতি, বাংলাদেশ সুইডেন দ্বিপক্ষীয় সম্পর্ক ও বিনিয়োগ সহ স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা করেন তারা। ভবিষ্যতে দুদেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ আরও বাড়বে বলেও তারা আশাবাদ জানান। নিউ ইয়র্কে সাধারণ
জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগদান শেষে দেশের পথে প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনূস। স্থানীয় সময় রাত 11:10 ঢাকার উদ্দেশ্যে নিউ ইয়র্ক ছেড়েছেন তিনি। প্রধান উপদেষ্টাকে বিদায় জানাতে জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে উপস্থিত ছিলেন জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি সালাউদ্দিন নোমান চৌধুরী ও যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক আরিফুল ইসলাম। জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে যোগ দিতে সপ্তাহখানেক নিউ ইয়র্কে অবস্থান করেন প্রধান উপদেষ্টা ও তার সফর সঙ্গীরা। সফরকালে জাতিসংঘ মহাসচিব, বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান ও আন্তর্জাতিক সংস্থার শীর্ষ ব্যক্তিদের সঙ্গে বৈঠক করেন ড ইউনূস। এসব ফোরামে রোহিঙ্গা সংকট সহ বাংলাদেশের অগ্রাধিকারমূলক বিষয়গুলো তুলে ধরেন তিনি। দুর্গোৎসবের মহানবমীতে মণ্ডপে মণ্ডপে ছিল উৎসবের আমেজ। এদিনে দেবী দুর্গা চণ্ডী রূপে আবির্ভূত হয়ে অসুর বধ করেছিলেন। দিনটি আনন্দ উল্লাসে উদযাপন করছেন সনাতন ধর্মাবলম্বীরা। দুর্গতিনাশিনী দেবী দুর্গা ফিরবেন কৈলাসে, ফলে বিষাদের সুরও বাজছে ভক্তের মনে। রাজধানীর বিভিন্ন মণ্ডপ ঘুরে আরো জানাচ্ছেন মুশফিকুর রহমান। ঢাকের এই তাল বিজয়ের, অর্জনের, উল্লাসের। অশুভ শক্তির বিরুদ্ধে দেবীর বিজয়ের আনন্দে মাতোয়ারা ভক্তকুল। সকালে ঢাকেশ্বরী মন্দিরে বিহিত পূজার মাধ্যমে শুরু হয় মহানবমীর আনুষ্ঠানিকতা। এর আগে সন্ধি পূজার মাধ্যমে মহানবমীর তিথি শুরু হয়। দুর্গতিনাশিনী দেবী দুর্গা চণ্ডীরূপে আবির্ভূত হন, বধ করেন অশুভ শক্তির আধার অসুরকে। খুব ভালো লাগছে, সবাইকে জানাই আমার পক্ষ থেকে শারদীয় শুভেচ্ছা। পূজাটা সুস্থভাবে সম্পন্ন করতে চাই, প্রার্থনাতে থাকবে মা যাতে সবাইকে ভালো রাখেন। সকল অপশক্তির বিনাশ ঘটুক এই মহানবমীতে। আজিমপুর সরকারি আবাসন পূজা মণ্ডপে পুষ্পাঞ্জলির মাধ্যমে হৃদয়ের আকুতি বা প্রার্থনা সর্বোচ্চ সম্মান এবং ভক্তি ভরে গৌরীর চরণে সমর্পণ করেন হিন্দু ধর্মাবলম্বীরা। আজকে নবমীর অঞ্জলি দিতে বাবা মা ভাই সব পরিবারে এসেছি এবং এবারের পুজোটা আসলে আমার জন্য অনেক ডিফারেন্স, কারণ অনেক নতুন নতুন মানুষের সাথে পরিচয় হয়েছে, তাদের সাথে ঘুরতে বের হয়েছি। যত অপশক্তি রয়েছে সবকিছু যাতে মা দূর করে দেন, যেন সমগ্র পৃথিবী থেকে রোগ শোক জরা ব্যাধি যুদ্ধ বিগ্রহ সমস্ত কিছু যেন মা নিরসন করে আমাদের মধ্যে মনুষ্যত্ব মানবতা জেগে উঠবে এবং ধর্ম বর্ণ নির্বিশেষে সকল নিপীড়িত জাতি এই মায়ের আগমনের মাধ্যমে মুক্তি পাবে। নিজেকে পরিশুদ্ধ করব, সমস্ত বিশ্বকে ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ করবে, এটাই হলো দুর্গাপূজার মূল উদ্দেশ্য। মুসলমানরাও কাজ করে, হিন্দুরাও কাজ করে, বৌদ্ধরাও কাজ করে, সবাই মিলে মনুষ্যত্ব লাভ করার জন্য আমরা এই কাজটি করে থাকি। সন্ধ্যায় মণ্ডপগুলোতে আরতি বা ধুনুচি নাচের পর রাতে শুরু হবে বিজয়া দশমীর লগ্ন, ফলে বিষাদের সুরও বাজছে ভক্তের অন্তরে। পূজা শুরুটাই বেশি মজা আর কি, শেষটা অনেক কষ্টের। মাকে আমরা সিদ্ধিদাত্রী রূপে আজকে পূজা করি, আর তারপরে তো বিসর্জনের সেই বেদনা, সেই কষ্ট আমাদের। আমরা সারা বছর কিন্তু অপেক্ষা করি যে মা আসবে, কিন্তু কালকে যখন চলে যাবে তখন বিষাদের ছায়া নামবে। আগামী বছর জন্য তার জন্য এই আনন্দ অশ্রু নিয়ে অপেক্ষা করতে পারি। বৃহস্পতিবার বিজয়া দশমী, বিসর্জনের মাধ্যমে কৈলাসে স্বামীর বাড়ি ফিরবেন ভবের ভবানী দুর্গা দেবী। মুশফিকুর রহমান, এটিএন বাংলা, ঢাকা। টাঙ্গাইলে ধর্মীয় সম্প্রীতির মেলবন্ধন সৃষ্টি করেছেন এলাকাবাসী। প্রতি বছরের মতো এবারও নাগরপুরের চৌধুরী বাড়িতে চলছে দুর্গাপূজার আয়োজন। তবে আজান দেওয়ার সময় বন্ধ থাকছে ঢাক ঢোলের বাজনা। গেল 5 দশক ধরে এভাবেই পাশাপাশি চলছে নামাজ ও পূজা, নেই দ্বন্দ্ব কিংবা হানাহানি। টাঙ্গাইল প্রতিনিধি নাসিরউদ্দিনের পাঠানো তথ্যছবিতে আরো জানাচ্ছেন ফারহিন ইসলাম টুম্পা। নাগরপুর চৌধুরী বাড়ির মন্দিরে চলছে শারদীয় দুর্গোৎসবের পূজা অর্চনা, উলুধ্বনি ও ঢাকের বাজনা। তবে আজান শুরু হওয়ার আগে ঢাকঢোলের শব্দ বন্ধ করে দেওয়া হয়। নামাজ শেষে আবার বেজে ওঠে মন্দিরের ঢাকঢোলের বাজনা। এভাবেই হিন্দু মুসলিম সহাবস্থান বজায় রেখে 55 বছর ধরে পাশাপাশি চলছে দুই ধর্মের মানুষ। যখন আজান হয়, নামাজ পড়ে, তখন আমরা শান্ত থাকি। আমাদের ঢাক, কাশ, শঙ্খ, উলুধ্বনি এগুলো সব বন্ধ থাকে, আমরা সবাই চুপচাপ থাকি। আজান শেষ হয়ে গেলে আবার আমাদের ঢাক ঢোল বাজিয়ে আমরা পূজা অর্চনা করি। এখানে কোনোদিন আমাদের কোনো সমস্যা হয় না এবং খুব ভালোভাবে আমরা দুর্গা পূজা উদযাপন করে আসছি। কোনো রকমের হিন্দু মুসলমান কারোর মধ্যে কোনো রকমের কোনো সমস্যা আজ পর্যন্ত আমরা দেখি নাই। আজ পর্যন্ত কোনো একটি অপ্রীতিকর কোনো ঘটনা এখানে ঘটেনি।
এবং আশা করি ভবিষ্যতেও ঘটবে না। মুসল্লিরা জানান আজান ও নামাজের সময়সূচি হিন্দু ধর্মাবলম্বীদের কাছে দেওয়া আছে। এ নিয়ে তাদের মাঝে কোনো মনোমালিন্য নেই। এর থেকেই প্রমাণিত হয় যে বাংলাদেশ একটি সাম্প্রতিক দেশ, এখানে শান্তিপূর্ণভাবে সকলের ধর্ম পালন করতে পারে। আমরা এখানে ইবাদত করবো আর ওখানে ওনারা ইবাদত করবে, এটা যদি না হয় তাহলে তো আর সুন্দর হবে না। যদি এমনভাবে আমাদের পুরো দেশটাই সাম্য বজায় রেখে চলে তাহলে এই দেশের অবস্থা বিশ্বের ভিতরে এক চ্যাম্পিয়ন দেশ হিসাবে আমরা গর্বিত করতে পারবো। একই স্থানে মসজিদ আর মন্দির নিয়ে কখনো দ্বন্দ্ব হয়নি বলে জানান এলাকার বিশিষ্টজনেরা। সারা নাগরপুর উপজেলায় একটি মন্দিরেও কিন্তু কোনো রকম দুর্ঘটনা এবং কোনো অন্যায় অত্যাচার ঘটেনি। এই যে সম্প্রীতির যে একটি উদাহরণ, আমরা সবাই মিলেমিশে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সকলেই এই উৎসবটিকে সার্বজনীন প্রাণের উৎসব হিসাবে যাতে সুন্দরভাবে প্রতিপালিত হতে পারে এই জন্য কিন্তু আমরা সবাই একটা লক্ষ্য এবং উদ্দেশ্য নিয়ে কাজ করছি। প্রশাসন জানায় এটি সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত। প্রায় 92 বছর আগে ওঝা ঠাকুর ও হরনাথ স্মৃতি কেন্দ্রীয় দুর্গা মন্দির প্রতিষ্ঠা করা হয়। এর প্রায় 4 দশক পর একই আঙিনায় নির্মাণ করা হয় নাগরপুর চৌধুরী বাড়ি কেন্দ্রীয় জামে মসজিদ। এরপর থেকে সম্প্রীতি বজায় রেখে নিজ নিজ ধর্ম পালন করে চলেছেন তারা। স্থাপন করেছেন হিন্দু মুসলিম সম্প্রীতির অনন্য উদাহরণ। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির নির্বাচন নিয়ে শুরু হয়েছে তুল কালাম। এবারের নির্বাচনে সরকারি হস্তক্ষেপের অভিযোগ তুলে তামিম ইকবাল সহ অন্তত 16 ক্লাব তাদের প্রার্থিতা প্রত্যাহার করে নিয়েছে। জাতীয় দলের সাবেক অধিনায়ক বলেন, নির্বাচন নিয়ে যে নোংরামি হচ্ছে তার প্রতিবাদ জানাতেই এমন সিদ্ধান্ত নিয়েছেন তারা। তফসিল অনুযায়ী দুপুর 12টা পর্যন্ত প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ছিল। রিপোর্ট এসএম শাফের। বিসিবি নির্বাচন এবার সব নাটকীয়তাকেও যেন হার মানিয়েছে। মঙ্গলবার শেষ মুহূর্তে হাইকোর্টের রিটে 15 ক্লাবের উপর নিষেধাজ্ঞার পরই তামিম ইকবালের প্যানেল থেকে আভাস আসা শুরু করে এই নির্বাচন থেকে সরে দাঁড়াচ্ছেন তারা। সকাল 11টার পর সাংবাদিকদের তামিম জানান, অনেকেই প্রার্থিতা প্রত্যাহার করতে চাইলেও তাদের নানাভাবে হুমকি দিয়ে তা থেকে বিরত করা হয়েছে। এখানে আরো অনেকেই আজকে উইথড্র করতেন, তাদেরকে বিভিন্নভাবে বিভিন্ন ওয়েতে বোঝানো হয়েছে বা চাপ সৃষ্টি করা হয়েছে, তাদেরকে করে থামানো হয়েছে। বাট এছাড়াও অনেকেই আজকে উইথড্র করতেন। তাও 15 জন যদি আজকে করে থাকেন, যদি আমি রাইট হয়ে থাকি, এটা একটা সিগনিফিকেন্ট নাম্বার। অলমোস্ট 50% আপনার উইথড্র করে নিয়েছে। তামিম ইকবালের সাথে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন রফিকুল ইসলাম বাবু, মাসুদুজ্জামান, মীর হেলাল, সৈয়দ বুরহান হোসেন পাপ্পু, সিরাজউদ্দিন মোহাম্মদ আলমগীর, ফাহিম সিনহার মতো ক্লাব সংগঠকরা। এই ইলেকশন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের জন্য একটা কালো দাগ হয়ে গেল। আর এই ইলেকশনের পার্টের সাথে যারা আছে এরা আই এম শিওর তারাও বুঝতে পারেন যে ইলেকশনটা কোনো দিক থেকেই এটা একটা ইলেকশন ছিল না। তফসিল অনুযায়ী 6 অক্টোবর হওয়ার কথা বিসিবির এবারের নির্বাচন। এসএম আশরাফ, এটিএন বাংলা, ঢাকা। সড়ক অবরোধ কর্মসূচি স্থগিত করায় স্বাভাবিক হচ্ছে খাগড়াছড়ির জনজীবন। সকাল থেকেই অভ্যন্তরীণ ও দূরপাল্লার গাড়ি চলাচল করছে, তবে শহরতলিতে যানবাহন চলাচল সীমিত। 4 দিন পর শহরের দোকানপাট খুলেছে। স্কুল ছাত্রী ধর্ষণের অভিযোগ তুলে অনির্দিষ্টকালের সড়ক অবরোধ ডেকেছিল জম্মু ছাত্র জনতা নামে একটি সংগঠন। গত রাতে সংগঠনটির ফেসবুক পেজে জানানো হয়, শারদীয় দুর্গোৎসবের প্রতি সম্মান জানিয়ে এবং প্রশাসনের দাবি বাস্তবায়নের আশ্বাসের ভিত্তিতে অবরোধ প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে জেলা প্রশাসনের জারি করা 144 ধারা বহাল আছে। অবরোধ স্থগিত হলেও এখনও জনমনে আতঙ্ক রয়েছে। অবরোধ না থাকলেও খাগড়াছড়ি ও গুইমারায় বাড়তি নিরাপত্তা ব্যবস্থা অব্যাহত আছে। সেনা টহলের পাশাপাশি বিজিবি ও পুলিশের তৎপরতা দেখা গেছে। বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন সেনাবাহিনীর খাগড়াছড়ির রিজনাল কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল হাসান মাহমুদ। এদিকে বিকেলে খাগড়াছড়ি জেলা প্রশাসক এবিএম ইফতেখারুল ইসলাম খন্দকার জানান, সবকিছু স্বাভাবিক হলেই 144 ধারা তুলে নেওয়া হবে। বুধবার সন্ধ্যায় জেলা সদরের স্বনির্ভরে সহিংসতায় ক্ষতিগ্রস্ত বাজার পরিদর্শন করার সময় সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। তদন্ত কমিটি তথ্য সংগ্রহ করছে বলেও জানান জেলা প্রশাসক। পাঁচ দিন পর দোকান খোলা হয়েছে, তারপরে এখন কোনো ধরনের লোকজনের নেই। আবার এমনিতে ব্যবসায়ী অনেক কিছু নষ্ট হয়েছে। এখন গাড়ি চলাচল স্বাভাবিক আছে। তো আমি খাগড়াছড়ি থেকে চট্টগ্রাম ইউনিভার্সিটি থেকে যাইতে পারতেছি। এখন যেহেতু হরতাল নাই,
আমাদের জন্য অনেক সুবিধা হয়েছে, আমরা গরিব মানুষ। আমরা তো শান্তি চাই, সবাই যেন মিলেমিশে থাকতে চাই। অবরোধকারীরা অবরোধ প্রত্যাহার করার কারণে জনজীবন স্বাভাবিক হয়ে যাচ্ছে, বিশেষ করে গাড়ি ঘোড়া চলমান আছে। এই নিরাপত্তা ব্যবস্থা এখন সম্পূর্ণ স্বাভাবিক। আমরা সাজেকের পর্যটন ব্যবস্থাকেও খুলে দিয়েছি, পর্যটকরা আসতে পারেন, এবং যেহেতু অবরোধ নেই, সেটা 144 ধারা আছে, কিন্তু জনগণের সবকিছু স্বাভাবিকভাবে তারা করতে পারেন, ব্যবসা বাণিজ্য, দোকানপাট, এবং এখানে যারা স্থানীয় জনসাধারণ আছেন তারা স্বাভাবিকভাবে সকল কার্যক্রম সম্পন্ন করতে পারে। তদন্ত কমিটি ইতিমধ্যেই তাদের কাজ শুরু করে দিয়েছে, আপনারা বলতে পারেন। তারা এখন ইনিশিয়াল কাজ করছে, ইনফরমেশন নিচ্ছে। তারা হয়তো সরজমিনে যখন যাবে তখন আপনারা দৃশ্যমান হবে, এবং এই তদন্ত কমিটি ফুলপ্রেজের কাজ শুরু করবে। যত বাধাই আসুক, ডক্টর ইউনূসের নেতৃত্বে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। ঝিনাইদহ ডায়াবেটিক সমিতি আয়োজিত মতবিনিময় সভায় তিনি এই মন্তব্য করেন। এ সময় তিনি বলেন, সাংবিধানিকভাবে সরকার পরিবর্তনের সকল পথ যখন রুদ্ধ হয়ে গিয়েছিল, তখন জুলাই বিপ্লবের শহীদরা তাদের জীবন দিয়ে শেখ হাসিনাকে দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য করে। ছাত্র জনতার এই বিজয় দেশে গণতান্ত্রিক উত্তরণের পথ উন্মুক্ত করেছে, আর এই উন্মুক্ত পরিবর্তিত পরিস্থিতি বর্তমান সরকারের বৈধতা দিয়েছে। মতবিনিময় সভায় জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এম.এ. মজিদ এবং ঝিনাইদহ ডায়াবেটিক সমিতির সভাপতি মোয়াজ্জেম হোসেন উপস্থিত ছিলেন। প্রফেসর ইউনূস সাহেবের নেতৃত্বে বাংলাদেশ গণতন্ত্র উত্তরণের যে পথে এগিয়ে যাচ্ছে, সেই পথ যত বাধায় আসুক না কেন, যত ব্যারিকেড আসুক, সেই পথে যত রকম কাটা ছিটানো হোক না কেন, সমস্ত বাধার প্রাচীর উত্তরে বাংলাদেশের মানুষ আগামী ফেব্রুয়ারিতে নির্বাচনের মাঠে ভোট দিতে যাবে। এটাই বাংলাদেশের মানুষের সামাজিক চুক্তি। বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে পতিত স্বৈরাচার ও তার সহযোগীরা নানাভাবে ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক আহ্বায়ক সাইফুল আলম নীরব। রাজধানীর ফার্মগেট, বিজে প্রেস সহ তেজগাঁও, বাংলাদেশের বাংলা নগর এলাকায় বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শনে গিয়ে তিনি একথা বলেন। নীরব জানান, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে নির্বিঘ্নে উৎসবমুখর পরিবেশে যাতে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হতে পারে, তার জন্য সারা দেশে কাজ করছে বিএনপির নেতাকর্মীরা। সোনালী আঁশ পাট দিয়ে দুর্গা প্রতিমা বানিয়ে সাড়া ফেলেছেন নাটোরের প্রতিমা শিল্পী বিশ্বজিৎ পাল। ব্যতিক্রমী এই শিল্পকর্ম দেখতে দূর দূরান্ত থেকে আসছেন ভক্ত ও দর্শনার্থীরা। নাটোর প্রতিনিধি জুলফিকার হাদার জোসেফের পাঠানো রিপোর্ট জানাচ্ছেন ফারহিন ইসলাম টুম্পা। ধানের পর এবার সোনালী আঁশ পাট দিয়ে প্রতিমা বানিয়ে তাক লাগিয়ে দিয়েছেন বিশ্বজিৎ পাল। নাটোর শহরের লালবাজারের বাসিন্দা বিশ্বজিৎ পাল বংশ পরম্পরায় প্রতি বছর তৈরি করে আসছেন প্রতিমা। তবে প্রতিমা তৈরিতে তার ব্যতিক্রমী প্রয়াস নজর কাটছে সবার। শহরের কদমতলার রবি সুতম সংঘের মণ্ডপের জন্য এবার দুর্গার পাশাপাশি লক্ষ্মী, সরস্বতী, কার্তিক, গণেশ, অসুর ও সিংহসহ সব প্রতিমাই তৈরি করেছেন পাট দিয়ে। প্রায় 20 কেজি পাটের আঁশ ব্যবহার করেছেন বিশ্বজিৎ। এই কাজটা আমার হচ্ছে বংশীয় পরম্পরা, আর এই কাজটা আমার খুব ভালো লাগে। পারিশ্রমিক যেটাই পাই তারপরে নতুনত্ব কিছু করার চেষ্টা করি। আমি প্রতি বছরই পড়াশোনার পাশাপাশি বাবাকে প্রতিমা তৈরির কাজে সাহায্য করি। পাটের আঁশের বুননে শিল্পীর নিপুণ হাতের ছোঁয়ায় নান্দনিক এসব প্রতিমা দেখে মুগ্ধ হচ্ছেন দর্শনার্থী ও ভক্তরা। পাটের তৈরি দুর্গা প্রতিমা তৈরি করেছে, আমরা সবাই দেখতে আসছি, আমাদের খুব ভালো লাগছে। এবার আকর্ষণটা একটু আলাদা রকম, যেহেতু ভিড়ও দেখতে পাচ্ছেন যে ভালোই হচ্ছে। পূজার অংশগ্রহণ করেছি রবি সুতম সঙ্গে, অনেক সুন্দর পূজা হয়। এবারে প্রতিমাটা অনেক ভালো লাগছে, আমরা খুব খুশি, আমরা এখানে খুব আনন্দ ফুর্তি করি। প্রতি বছরই এমন ব্যতিক্রমী পূজা আয়োজনের লক্ষ্য থাকে রবি সুতম সংঘের। গত বছরও এই মণ্ডপে স্থাপন করা হয়েছিল আলোড়ন সৃষ্টি করা বিশ্বজিৎ পালের 50 কেজি ধান দিয়ে তৈরি প্রতিমা। এবছর জেলায় 368টি মন্দির ও মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। আমরা বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেছি, বিভিন্ন উপজেলায় গিয়েছি। আমাদের নাটোর জেলায় সুষ্ঠু, শান্তিপূর্ণভাবে এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে আমাদের পূজা সম্পন্ন হচ্ছে। গ্রাম বাংলার ঐতিহ্যকে ধারণ করে তা দেবী দুর্গার প্রতিমায় ফুটিয়ে তোলার চেষ্টাকে সাধুবাদ জানালেন চারুশিল্পীরা। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। পূবালী ব্যাংক বাণিজ্য সংবাদ।
আজ ও আগামীকাল দুর্গাপূজার কারণে সরকারি ছুটি থাকলেও বেনাপোল কাস্টমস কর্মকর্তাদের ছুটি বাতিল করেছে জাতীয় রাজস্ব বোর্ড। ছুটি বাতিল হওয়ায় সীমিত পরিসরে কাস্টমস ও বেনাপোল বন্দরে আমদানি রফতানি কার্যক্রম চালু থাকবে। বেনাপোল কাস্টমসের সহকারী কমিশনার তৌফিক রহমান একথা জানান। তবে এ ব্যাপারে ব্যবসায়ীরা বলছেন, হঠাৎ করে কাস্টমস কর্মকর্তা পত্রের মাধ্যমে ছুটির দিনে কাস্টমস ও বন্দর খোলা রেখে কার্যক্রম চালু থাকার কথা জানিয়েছেন। 2-1 দিন আগে তথ্যরা জানালে কাস্টমসের ব্যবসায়ীদের উপস্থিতি থাকত এবং সরকারের রাজস্ব আদায় হতো। আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। জয়পুরহাটে বেড়েছে সব ধরনের সবজির দাম। গত এক সপ্তাহের ব্যবধানে খুচরা বাজারে অধিকাংশ সবজি বিক্রি হচ্ছে কেজিতে 10 থেকে 30 টাকা পর্যন্ত বেশি দামে। এতে অস্বস্তিতে পড়েছেন মধ্যবিত্ত সহ নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষ। বিক্রেতারা বলছেন, বাজারে সরবরাহ কম থাকায় সবজির দাম বেড়েছে। শীতের সবজির সরবরাহ শুরু হলে দাম কমে আসবে বলে জানান তারা। বর্তমানে জেলার বিভিন্ন হাট বাজারে বেগুন প্রতি কেজি 100 টাকা, পটল 60, করলা 100, বরবটি 100, কচুরমুখী 40, কাকরোল 60 ও কাঁচামরিচ 200 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। বাজার সহনীয় পর্যায়ে রাখতে প্রশাসনের কঠোর তদারকি চান সাধারণ ক্রেতারা। সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স আন্তর্জাতিক সংবাদ। সিনেটে ব্যয় বাজেট বিল পাশে ব্যর্থ হওয়ায় 6 বছরেরও বেশি সময় পর আবারও শাটডাউনে পড়েছে যুক্তরাষ্ট্র। এতে করে অনির্দিষ্টকালের জন্য অচল হয়ে পড়েছে ট্রাম্প প্রশাসন। বহু সরকারি কর্মী বেতন ছাড়াই ছুটিতে যাবেন। অর্থের অভাবে স্থগিত হয়ে যাচ্ছে বেশিরভাগ সরকারি সেবা কার্যক্রম। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি জানিয়েছে, ওয়াশিংটন ডিসির স্থানীয় সময় মধ্যরাত থেকে যুক্তরাষ্ট্রে শুরু হয়েছে এই শাটডাউন। তবে জরুরি পরিষেবা চালু থাকবে। রিপাবলিকান নিয়ন্ত্রিত সিনেটে ব্যয় বাজেট পাশ না হওয়ায় দেশজুড়ে এই অচল অবস্থা তৈরি হচ্ছে। বিস্তারিত আসিফুর রহমান সাগরের রিপোর্টে। স্বাস্থ্যসেবা তহবিল নিয়ে দ্বন্দ্বের জেরে মার্কিন পার্লামেন্টের উচ্চকক্ষ সিনেটে আটকে গেছে ফেডারেল সরকারের ব্যয় সংক্রান্ত বিল। ক্ষমতাসীন রিপাবলিকান দলের বেশিরভাগ সদস্যের সম্মতি না থাকায় বাজেট পাশে ব্যর্থ হয়েছে ট্রাম্প প্রশাসন। ফলে বুধবার রাত 12টার পর থেকেই অচল হয়ে পড়বে ফেডারেল সরকার। কংগ্রেস ও হোয়াইট হাউস সমাধানে পৌঁছাতে না পারলে চলমান শাটডাউন আরও দীর্ঘস্থায়ী হতে পারে। ওয়াশিংটন থেকে এএফপি জানিয়েছে, 100 সদস্যের সিনেটে সরকারি তহবিল পাশের জন্য 60 ভোট প্রয়োজন, যা রিপাবলিকানদের ভোটের চেয়ে 7টি বেশি। রিপাবলিকানরা চেয়েছিল বর্তমান তহবিলের মেয়াদ নভেম্বর পর্যন্ত বাড়াতে। পরবর্তী সময়ে দীর্ঘমেয়াদী বাজেট আলোচনার উপর জোর দেন তারা। কিন্তু ডেমোক্রেটরা চেয়েছে স্বাস্থ্যসেবার জন্য $100 বিলিয়ন পুনরায় বরাদ্দ করা হোক, বিশেষ করে ওবামা কেয়ার স্বাস্থ্য বীমা প্রোগ্রামের জন্য। অন্যদিকে ট্রাম্প প্রশাসন সেগুলো বন্ধ করতে আগ্রহী। মধ্যরাতের সময়সীমার আগে হাউস প্রস্তাবিত 7 সপ্তাহের স্বল্পকালীন তহবিলের বিরুদ্ধে প্রায় সব সিনেট ডেমোক্রেট সদস্য ভোট দেন। এতে শাটডাউনের কবলে পড়ে বিশ্বের সবচেয়ে বড় অর্থনীতির দেশটি। তবে শাটডাউন কতদিন ধরে চলবে তা এখনো স্পষ্ট নয়। এই শাটডাউনের কারণে কয়েক লাখ ফেডারেল কর্মী ছুটিতে যেতে বাধ্য হবেন। অনেককে বেতন ছাড়াই কাজ করতে হবে। তবে ডাকসেবা, সামরিক বাহিনী আর খাদ্য ভাতা কর্মসূচি চালু থাকবে। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শাটডাউনের দায় চাপিয়েছেন ডেমোক্রেটদের ওপর। সতর্ক করেছেন, শাটডাউনের সময় সরকারি চাকরিতে কাটছাঁট করে বিরোধী দলের সমর্থকদের শাস্তি দেওয়া হবে। আমরা অনেক কর্মী ছাঁটাই করব, এতে তাদের অনেক ক্ষতি হবে। তবে এসব কর্মী সবাই অবশ্যই ডেমোক্র্যাট হবে। অন্যদিকে ডেমোক্রেটরা এর দায় চাপাচ্ছেন রিপাবলিকানদের উপরে। তাদের অভিযোগ, স্বাস্থ্যসেবা খাতে বরাদ্দ না বাড়িয়ে সাধারণ মানুষকে ক্ষতিগ্রস্ত করছেন ট্রাম্প ও তার দল। রিপাবলিকানরা স্বাস্থ্যসেবার সমাধান না করে যুক্তরাষ্ট্রকে শাটডাউনের দিকে ঠেলে দিচ্ছেন। এর আগে 2018 সালে যুক্তরাষ্ট্রে টানা 35 দিন শাটডাউনের কবলে পড়ে যুক্তরাষ্ট্র। আসিফুর রহমান সাগর, এটিএন বাংলা। মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সিটির ব্রঙ্কস এলাকার একটি বহুতল অ্যাপার্টমেন্ট ভবনের একাংশ ধসে পড়েছে। শহরের অগ্নি নির্বাপন বিভাগের বরাত দিয়ে বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস জানিয়েছে,
তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। স্থানীয় সময় বুধবার ভোরে সরকারি মালিকানাধীন আবাসন ভবনের একটি অংশ আকস্মাৎ ধসে পড়ে। ঘটনাস্থল থেকে পাওয়া ভিডিওতে দেখা যায় অ্যাপার্টমেন্ট ভবনের একটি অংশের নিচতলা থেকে ছাদ পর্যন্ত ধসে পড়েছে। বিশ্ব প্রবীণ দিবস উপলক্ষে অফিসার্স ক্লাব ঢাকার প্রবীণ কল্যাণ উপকমিটির উদ্যোগে অনুষ্ঠিত হল আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। সন্ধ্যায় ক্লাব প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রিপরিষদ সচিব ও অফিসার্স ক্লাবের চেয়ারম্যান ডক্টর শেখ আব্দুর রশিদ। স্বাগত বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক ABM আব্দুল সত্তার। এর আগে বিকেলে প্রবীণ দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালির আয়োজন করা হয়। এবার খেলার খবর। বাংলাদেশ ক্রিকেট বোর্ড BCB পরিচালনা পরিষদের পরিচালক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হলেন সঙ্গীত শিল্পী আসিফ আকবর। BCB নির্বাচনে প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিনে সরকারের প্রতি নির্বাচন প্রভাবিত করার অভিযোগ এনে তামিম ইকবাল সহ 15 জন পরিচালক প্রার্থিতা প্রত্যাহার করেন। তাতে চট্টগ্রাম বিভাগ থেকে কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থার কাউন্সিলর আসিফ আকবর এবং চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থার আস্তান ইকবাল চৌধুরী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। ম্যাচ সেরা মিচেল মার্শের ঝড়ে স্বাগতিক নিউজিল্যান্ডকে 6 উইকেটে হারিয়ে 3 ম্যাচের T20 সিরিজে এগিয়ে গেল অস্ট্রেলিয়া। মাউন্ট মঙ্গানুইতে টসে হেরে ব্যাটিংয়ে নেমে 6 রানে 3 উইকেট হারিয়ে বিপদে পড়ে কিউইরা। সেখান থেকে টিম রবিনসন 66 বলে 6-4 আর 5 ছক্কায় 106 রানের বিধ্বংসী এক ইনিংস খেলে দলকে 6 উইকেটে 181 রানের পুঁজি এনে দেন। অজি বোলার বেন ডোয়ার সুইস 40 রানে 2 উইকেট তুলে নেন। জবাবে 21 বল হাতে রেখে 4 উইকেটে 185 রান তুলে জয় পায় অস্ট্রেলিয়া। অধিনায়ক মিচেল মার্শ 43 বলে দলের পক্ষে সর্বোচ্চ 85 রান সংগ্রহ করেন। ডাইরেল মিচেল 34 এবং বেভন জ্যাকবস 20 রান করেন। শুক্রবার হবে সিরিজের দ্বিতীয় T20 ম্যাচ। শেষ করার আগে BRB কেবলস সংবাদ শিরোনাম আরেকবার। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণ ও রাজনীতিতে ফেরার সুযোগ নেই, বিএনপি নেতাদের হুঁশিয়ারি। ট্রাইব্যুনালে দলটির বিচারের পদক্ষেপ নেওয়া হয়েছে বললেন আইন উপদেষ্টা। অন্তর্বর্তী সরকার কঠিন সময় পার করছে জানালেন ধর্ম উপদেষ্টা। শাপলা চত্বরে গণহত্যা ধামাচাপা দেওয়ার চেষ্টা হয়েছিল, মন্তব্য শিক্ষা উপদেষ্টা। কেউ যেন সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করতে না পারে সে ব্যাপারে সতর্ক থাকতে আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি তারেক রহমানের আহ্বান। বিজয়া দশমীতে হিন্দু ধর্মাবলম্বীদের শুভেচ্ছা। শারদীয় দুর্গোৎসবের মহানবমীতে উৎসবের আমেজ, ষোড়শ উপাচারে পূজা অর্চনা, ভক্ত অনুরাগীদের। কাল বিজয়া দশমী, মণ্ডপে মণ্ডপে বিষাদের সুর। BCB নির্বাচন নিয়ে তুল কালাম, ক্রিকেটের জন্য কালো অধ্যায়। মনোনয়নপত্র প্রত্যাহারের পর বললেন তামিম ইকবাল, সরে দাঁড়ালো আরো 16 ক্লাব। এবং অবরোধ কর্মসূচি প্রত্যাহার করায় স্বাভাবিক হচ্ছে খাগড়াছড়ির জনজীবন। 144 ধারা বহাল থাকলেও চলছে দূরপাল্লার বাস, খুলেছে দোকানপাট। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। ATN বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন, youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।